আপনাদের মনে থাকবে গত 4 অক্টোবর জয়নগরে নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়, আর 5 অক্টোবর জয়নগরে ধর্ষণ খুনে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। আর এই জয়নগরে ধর্ষণ খুনে 7 অক্টোবর সিট গঠন করে রাজ্য। আর এবার জয়নগরে ধর্ষণ খুনে 25 দিনে চার্জশিট। এ বিষয়ে আরো জানবো, অর্পণ রয়েছে প্রতিনিধি। অর্পণ, চার্জশিটে কি উল্লেখ করা হলো? দেখো, চার্জশিটের জমা দেওয়া হয় 7 অক্টোবর। এরপর আজ এই ঘটনায় মূল অভিযুক্ত মুস্তাকিন সর্দারকে দোষী সাব্যস্ত করলো বারুইপুর কোর্ট এবং দোষী সাব্যস্ত করে বারুইপুর কোর্ট এবং আগামীকাল এর সাজা ঘোষণা। ঘটনা ঘটার 61 দিনের মধ্যে এই রায় কিন্তু যথেষ্টই তাৎপর্যপূর্ণ। ইতিমধ্যেই 36 জনের এই বারুইপুর পক্সো আদালতে তাদের জবানবন্দি নেওয়া হয়েছে। ইতিমধ্যেই যেটা পুলিশ সূত্র থেকে জানানো হয়েছে যে 36 জনকে সাক্ষী তারা এখানে পেশ করেন এবং সমস্ত ঘটনার যে তথ্য প্রমাণ সেই তথ্য প্রমাণ ইতিমধ্যেই দেওয়া হয়েছে এবং অভিযুক্ত মুস্তাকিন সর্দারকে দোষী সাব্যস্ত করে বারুইপুর আদালত এবং আগামীকাল এই মুস্তাকিন সর্দারের সাজা ঘোষণা করা হবে। মুস্তাকিন সর্দারকেই দোষী সাব্যস্ত করেছে। বেশ, অনেক ধন্যবাদ। শাস্তির দাবি ও যেন জজ সাহেব আর ফাঁসি দেয়, তাহলে আমার বাচ্চাটার আত্মা শান্তি পাবে। 30/10/2024 চার্জশিট ফাইল করে এগেন্স্ট সোল অ্যাকিউজ মুস্তাকিন সর্দার। 4/11/2024 চার্জ গঠন হয়। 5/11 থেকে সাক্ষী গ্রহণ শুরু হয়। 36 জনের সাক্ষ্য গ্রহণ করার পরে এবং বিভিন্ন টেকনোলজি এবং ডিএনএ ফরেন্সিক রিপোর্ট করে মহামান্য আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছে। এটা একটা বিরাট বড় অভিজ্ঞতা আমাদের, যেটা আমরা বোধহয় বেঙ্গল জুডিশিয়াল সিস্টেমে খুব একটা দেখিনি এর আগে। 1 মাসের মধ্যে ইনভেস্টিগেশন কমপ্লিট হয়েছে এবং বেঙ্গল পুলিশকে যথেষ্ট আমাদেরকে হ্যাটস অফ করতে হবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ঠিক 1 মাসের মধ্যে ট্রায়াল শেষ হয়েছে। বারুইপুর বারের প্রত্যেকটি লার্নেড লয়ার আমাদেরকে সহযোগিতা করেছেন এই মামলাটার জন্য। আমার যেটা মনে হয়েছে হিনিয়াস থেকে হিনিয়াসতম ক্রাইম এটা। বিরতিতে যাওয়ার আগে আপনাদের বলছিলাম, ভগবানপুরে শিক্ষককে গণধোলাই গ্রামবাসীদের। কিন্তু কেন গণধোলাই দেওয়া হলো গ্রামবাসীরা? দেখুন আগে ছবিটা দেখুন, কিভাবে শিক্ষককে গণধোলাই দিচ্ছে গ্রামবাসীরা। পায়ের জুতো খুলে মারছে, চড় মারা হচ্ছে এবং পুলিশ কোনো রকমে তাকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে। এই ছবিটাই আমরা দেখতে পাচ্ছি। কিন্তু কেন এইভাবে গণধোলাই জানাবো আপনাদের। প্রতিনিধি পঙ্কজ রয়েছে আমার সঙ্গে। পঙ্কজ, ভগবানপুরে সেখানে শিক্ষককে গণধোলাই দিতে দেখা যাচ্ছে গ্রামবাসীদের। বলা যেতে পারে উত্তেজিত তারা, কিন্তু কেন গণধোলাই, ঠিক কি অভিযোগ তার বিরুদ্ধে? দেখো প্রিয়াঙ্কা, তোমাকে প্রথমত জানিয়ে রাখি, পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার বিভীষণপুর গ্রাম পঞ্চায়েতের রায়বার প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। তোমরা জানিয়ে রাখি যে রায়বার প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানি এবং ছাত্রীদেরকেও মোবাইলে নগ্ন ভিডিও দেখানোর অভিযোগে ওই সহকারী শিক্ষক যেখানে সুব্রত দাসকে গণধোলাই দিচ্ছে অভিভাবক সহ এলাকার বাসিন্দারা। আজকের ঘটনা ঘটেছে ওই শিক্ষককে যখন গণধোলাই দেওয়ার আগে ওই শিক্ষকের ঘরের মধ্যে, স্কুল ঘরের মধ্যে আটক রেখে বিক্ষোভ দেখায় এলাকার মানুষ। সেক্ষেত্রে ওই শিক্ষক তাদেরকে হুমকিও দেয়, গ্রামবাসীদের বিভিন্ন ধরনের হুমকিও দেয়। সেক্ষেত্রে পুলিশ যখন, ভগবানপুর থানার পুলিশ যখন আসে ওই শিক্ষককে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় কিন্তু তাদেরকে যে অভিভাবক এবং গ্রামবাসীরা ওই শিক্ষককে আটকে রেখে পুলিশের সামনে মারধর করে, যথেষ্ট রীতিমতন একেবারে জুতো, কিল, চড়, ঘুষি মারতে থাকে। কোনো মতেই কিন্তু উদ্ধার করে নিয়ে যায় ওই শিক্ষককে ভগবানপুর থানার পুলিশ। অর্থাৎ শ্লীলতাহানির অভিযোগেই গণধোলাই দিয়েছে গ্রামবাসীরা ভগবানপুরে এই শিক্ষককে। বেশ, আওয়াজ শুনলেন তো? আমডাঙ্গায় বেআইনি গ্যাস গোডাউনে অগ্নিকাণ্ড। আর এই অগ্নিকাণ্ডের জেরেই মালিককে গ্রেফতার করেছে পার্থ ঘোষ মালিক। তাকে গ্রেফতার করা হয়েছে আজ দুপুরে আমডাঙ্গায় জাতীয় সড়কের পাশে গ্যাস গোডাউনে। এইভাবেই আগুন লাগে, একের পর এক সিলিন্ডার বিস্ফোরণে রীতিমতো আতঙ্ক ছড়ায়। খুব স্বাভাবিক। এবং স্থানীয়রা যে অভিযোগ করছেন যে দীর্ঘদিন ধরেই নাকি এখানে বিপজ্জনকভাবে
কাটা গ্যাসের কারবার চলতো। বিক্ষোভ দেখিয়েছেন তারা, সেই ছবিটা আপনারা এই মুহূর্তে দেখছেন। শুধু তাই নয়, ঘটনাস্থলে পুলিশ গেলে তাদেরকে ঘিরেও বিক্ষোভ দেখায় এলাকাবাসী। স্পষ্ট করে বলছেন, অভিযোগ করছেন যে এখানে নাকি প্রায় বছর 5 ধরে এই অবৈধভাবে এই গ্যাস সিলিন্ডারে এখানে কাটায়ের কাজ চলতো এবং সেখান থেকেই আজকের এই অগ্নিকাণ্ড একেবারে ঘটনা। এবং তুমি দেখতে পাচ্ছ সেই অর্থাৎ যে ঘরে মজুত করা ছিল, অর্থাৎ সেই একেবারে গোডাউন বলা যেতে পারে, সেই গোডাউনের মধ্যে একেবারে পুরো কিন্তু চাল, টিনের চাল কিন্তু পুরোপুরি উড়ে চলে গেছে। অর্থাৎ এখানে প্রায় 200-র বেশি কিন্তু গ্যাস সিলিন্ডার মজুত ছিল, সবটাই কিন্তু অবৈধভাবে মজুত ছিল, এমনটাও এলাকার মানুষ বলছেন। এবং এলাকার মানুষ বারংবার বলছেন যে কোনো সময় বিপদ ঘটতে পারে, কারণ যেভাবে কাটায়ের কাজ এখানে চলতো, ফলে যে কোনো সময় বিপদ ঘটতে পারতো। ফলে সেটাই কিন্তু আজকের ঘটলো। তারপরে পুলিশের হুঁশ এলো, ইতিমধ্যেই কিন্তু এই পার্থ ঘোষ তাকে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে। তুমি দেখতেই পাচ্ছ গ্যাসের ফ্যাক্টরি দুটোই পরপর দুখানা গ্যাস ফ্যাক্টরি আছে, দুটোই বেআইনি। ছোট ট্যাঙ্কি থেকে বড় ট্যাঙ্কি লোড করে এরা গাড়ি গাড়ি এখান থেকে সাপ্লাই করে। এইগুলো তুরন্ত ব্যবস্থা নেওয়া দরকার, কারণ এগুলো সব পাশে ফ্যামিলি বাড়ি। ওখানে গ্যাসের কারখানা ছিল, ওখানে গ্যাস ট্যাঙ্ক ওখান থেকে সাপ্লাই হয়, বাড়িরও হয়, বিক্রি হোক যা হোক হয়। ওদের হঠাৎ দেখছে ওখানে আওয়াজ হচ্ছে, কিসের আওয়াজ হচ্ছে, গ্যাস কারখানায় দেখছি ফ্যাক্টরি ধরে গেছে। কিন্তু এইগুলো তো বাড়ির ধারে করা উচিত নয়, বন্ধ হয়ে যাওয়াটা দরকার। পাশে আসে বাড়ি আছে, মানুষ তো বিপদ ঘটবে যখন মুহূর্তে এরকম যদি হয়ে থাকে। আর এবার নজর রাখা যাক আমতার দিকে। সেখানে আবাস তালিকায় একাধিক জনের নাম বাদ গিয়েছে, যার জন্য পঞ্চায়েত অফিসে বিক্ষোভ। আর বিক্ষোভের জেরেই ভেস্তে গেল গ্রাম সভার বৈঠক। পঞ্চায়েত অফিস চত্বরে তুমুল বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। তাদের অভিযোগ, আবাসের তালিকা থেকে একাধিক নাম বাদের অভিযোগ তুলছেন তারা। আমতায় থলিয়া গ্রাম পঞ্চায়েতে আবাস বিক্ষোভ। যারা ঘর পায়নি, যাদের ঘর নেই তাদেরকে ঘর দেওয়ার কথা, কিন্তু যাদের দুতলা বাড়ি তাদেরকে ঘর দিচ্ছে, যাদের ঘর নেই তাদেরকে ঘর দেয়নি। সার্ভে গিয়েছিল, কিরকম সার্ভে করেছে জানি। এই অরিজিনাল লিস্টটা ভিডিও থেকে পাঠিয়েছে, সেই অরিজিনাল লিস্টটা দেখাতে আমরা হাতে লেখা লিস্ট বিশ্বাস করবো। আমরা ঘরের জন্য এসেছি। হ্যাঁ, কি বলছে? ঘর দেয়নি আমাদেরকে ঘর দেয়নি। কি বলছে? ঘর আসবাবই হচ্ছে, আর দিচ্ছে না। আপনাদেরকে ডেকেছিল, আপনার লিস্টে নাম আছে? হ্যাঁ, নাম আছে। আমাদের স্যার এসছে, আমাদের জয়েন্ট স্যার এসছে, আবার ওটা আমরা পুনরায় ওটা চেষ্টা করবো কীভাবে ওটাকে সার্ভে করা যায়। ওটা সার্ভে করে আবার করা হয়। কি ভিডিও? নো কমেন্টস, নো কমেন্টস। কি বলবেন? কিছু বলবো না আমি। আপনি বিডিও অফিসে গিয়ে বিডিও সাহেবের কাছে নিন, উনি বলতে পারবেন। চেক হচ্ছে। ধূপগুড়ি মহকুমা হাসপাতাল, এই সরকারি হাসপাতালে কুকুর বিড়ালের দৌরাত্ম্য। ছবিটা দেখুন, দেখুন বেডের নিচে কুকুর ঘুরে বেড়াচ্ছে। শুধু কুকুর নয়, বিড়ালও রয়েছে এখানে। সরকারি হাসপাতালে এই কুকুর বিড়ালের দৌরাত্ম্য, যার জেরে অতিষ্ঠ হয়ে পড়ছে রোগীর পরিবার থেকে স্বাস্থ্যকর্মীরা। সরকারি হাসপাতালে যেখানে সেখানে কুকুর বিড়াল, এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ড, সর্বত্রই অবাধ ঘোরাফেরা। পরম নিশ্চিন্তে ওয়ার্ডের মধ্যেই খেলে বেড়াচ্ছে কুকুরছানা। রোগীর বেডের নিচেই গুটি সুটি মেরে আশ্রয়। এ ছবি ধূপগুড়ি মহকুমা হাসপাতালের। অভিযোগ, এই হাসপাতালের যেখানে সেখানে বিড়াল কুকুর ঘুরে বেড়ায়, নজর নেই কারো। বেডের নিচে কুকুরের বাচ্চা, আমি তো একটা দেখতেছি এখানে। অবজারভেশন, যার যখন চোখে পড়ে সেই তখন তারা লাঠি নিয়ে গ্রিলের ফাঁকা দিয়ে ঢুকে। যদি কোনো পেশেন্টকে কামড়া দেয় বা বাচ্চা কামড় দিলে তো সমস্যা হবেই, আমাদেরকেও দিতে পারে। সব ওয়ার্ডেই ঘুরে বেড়ায়, আটকানো যাচ্ছে না। ওয়ার্ডের ভেতরে থাকলে সেক্ষেত্রে বার করে দেয়। আমাদের এখানে একটা সমস্যা রয়েছে, আপনার ওপিডির যে দিকটা ক্লোজ গেট নয়, সেগুলো সব ওপেন গেট। এবার সেগুলো দিয়ে যখন ঢুকে যাচ্ছে তখন তো তারা ওপেন স্পেস পাচ্ছে না, সেটা আমাদের বারবার করেই সেগুলো আমাদের জানানো হয়েছে। এবার যখন আমাদের পুরোপুরি ভাবে ফেসিলিটিটা তৈরি হবে, যে তখন হয়তো জাস্ট একটা অনলি এক্সিট গেট, একটা এন্ট্রি গেট থাকবে, তখন সেই সমস্যাটাই থাকবে না। রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। নদী আছে, জল নেই, আর জল কষ্টেই এবার কাঠগড়ায় ডিভিসি।
এই শীতকালেও আসানসোলে পানীয় জলের হাহাকার। ডিভিসি কম জল ছাড়ায় দামোদর শুকিয়ে কাঠ। আর এর জেরে এই আসানসোলে তীব্র জল কষ্টে 20 লক্ষ বাসিন্দা। ডিভিসি জল ছেড়েছে কম, দামোদর শুকিয়ে কাঠ। জল কষ্ট আসানসোলে। ট্যাঙ্কারের সাহায্যে জল সরবরাহ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে পুরসভা। মাইথন ও পাঞ্চেত ড্যামের ছাড়া জল ঢুকে দামোদরে। সেই জলই পরিশোধন করে পাইপের সাহায্যে বাড়ি বাড়ি সরবরাহ করে আসানসোল পুরসভা। আসানসোলের আশেপাশের এলাকার সেচের কাজেও বড় ভরসা দামোদরের জল। আসানসোল পুরসভার দাবি, সাধারণত বছরের এই সময় প্রতিদিন গড়ে 5000 কিউসেক করে জল ছাড়ে ডিভিসি, কিন্তু অভিযোগ প্রায় 1 মাস ধরে এর থেকে কম জল ছাড়া হচ্ছে। মাইথন ও পাঞ্চেত মিলিয়ে প্রতিদিন গড়ে 700 কিউসেক করে জল ছাড়ছিল ডিভিসি। জলবিদ্যুৎ তৈরি করতে যে জল প্রয়োজন সেটুকুই ছাড়া হচ্ছিল। এতেই আসানসোলে জলের সংকট দেখা দেয়। সমস্যা মেটাতে বারবার জল ছাড়ার পরিমাণ বাড়ানোর আবেদন করে আসানসোল পুরসভা। সেই মতো 700 কিউসেক থেকে বাড়িয়ে দিনে 1000 কিউসেক করে জল ছাড়তে শুরু করে ডিভিসি, কিন্তু এতে আসানসোলের জলের চাহিদা মিটছে না। জলকষ্টে ভুগতে হচ্ছে 20 লক্ষ বাসিন্দাকে। কারণ এই সময় ডিভিসি সাধারণত জল ছাড়ে দিনে 5000 কিউসেক, কিন্তু এবার ছাড়ছে 1000 কিউসেক করে। জলকষ্ট মেটাতে ময়দানে নামতে হয়েছে আসানসোল পুরসভাকে। তারা 105টি ওয়ার্ডে ট্যাঙ্কারে করে পানীয় জল সরবরাহ করছে। অতিরিক্ত বৃষ্টি হয়ে গেলে না বলে জল ছেড়ে দিচ্ছে, তাতে বন্যা হয়ে যাচ্ছে রাজ্যে। আবার যখন মানুষের জল দরকার হচ্ছে তখন জল ছাড়ছে না। এটা বৈমাতৃক সুলভ চলছে। ডিভিসি যতটা জল ছাড়ার তত কিউসেক জল ডিভিসি ছাড়ছে। আপনারা রাজনীতি করলেই তো আর আমরা জল ছেড়ে দেবো না। আপনারা যেটা কাজটা করার আপনারা সেটা করুন, নদীগুলোকে পরিষ্কার করুন। जितना नॉन मानसून पे पानी छोड़ा जाता है उससे अधिक पानी जा रहा है रिवर में, मैंने डैम के थ्रू। और अगर यही मैंने रेट रहेगा तो आपको मार्च के बाद पानी नहीं मिलेगा पीने के लिए। तो हमको तो जून तक चलाना है। अगर हम ज्यादा पानी छोड़ेंगे तो बोरो तो खैर इस बार होगा ही नहीं। नॉर्मल इरिगेशन रबी के लिए पानी मिलना मुश्किल हो जाएगा। আসানসোল থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা। জেলা থেকে সরাসরি এই বুলেটিনে একটু ভালো খবর দিই আপনাদের। দেখুন, আমরা আপনাদের মাঝে মধ্যেই দেখাই যে লোকালয়ে হাতির তাণ্ডব, তাতে অনেক ক্ষয়ক্ষতিও হয়। আর এবার হাতির হামলা রুখতেই নানা পদক্ষেপ, তাতেই বাজিমাত। বন দপ্তরের দাবি, গত 100 দিনে ঝাড়গ্রাম ডিভিশনে একবারও হাতির হামলা হয়নি। জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে হাতির তাণ্ডব। ডুয়ার্স হোক বা ঝাড়গ্রাম, সব জায়গায় জঙ্গল লাগোয়া এলাকার চেনা ছবি। হাতির হানায় প্রাণও গিয়েছে। আপনারা সবাই সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। এই হামলা ঠেকাতে তৎপর বন দপ্তরের ঝাড়গ্রাম ডিভিশন নিয়েছে নানা ব্যবস্থা, তাতেই সাফল্য। এখন এখানে রয়েছে 20টি হাতি। বন দপ্তরের দাবি, গত 100 দিনে ঝাড়গ্রাম ডিভিশনে একটিও হাতি হামলা চালায়নি। মুভমেন্টটা ট্র্যাক করা হচ্ছে, আর গ্রামে যাতে ঢুকে না যায় তার ব্যবস্থা করা হচ্ছে। আর ধান খেতে যদি কোনো হাতি নেমে যায় সেটা তখন তুলে দেওয়া হয় তাকে জঙ্গলে। 3টেই টিম আছে আমাদের, থ্রুআউট 24 ঘন্টা আমাদের টিম ফিল্ডে আছে। গ্রামের লোকজনকে রাস্তায় সতর্ক করে দেওয়া হচ্ছে। মোটামুটি আটকে রাখা গেছে। আপাতত আমাদের গ্রামের দিকে হাতি ঢুকে নেই, সে ব্যবস্থা করুক যাতে হাতি গ্রামের দিকে না ঢুকতে পারে। হাতির হামলা ঠেকাতে প্রথমে বৈঠক, তৈরি হয় 3টে টিম। প্রতিটি টিমে ফুলাপাটি, ট্র্যাকার এবং বিট অফিসার রাখা হয়। 3টে শিফটে শুরু হয় ডিউটি। হাতি দেখলেই শুরু হয় মাইকিং। কোনো হাতি গ্রামে ঢুকে গেলেও তাকে তাড়িয়ে দেওয়া হয়। বন দপ্তরের দাবি, ভোরের দিকে হাতির মুভমেন্ট বেশি হয়, তখনই হাতির সামনে পড়ে অনেকের প্রাণ যায়। এই সময় বেশি সতর্ক থাকে হুলাপাটি। তাদের কাজে নজরদারি চালান রেঞ্জার এবং এডিএফওরা।
দিনে এবং রাতে সারপ্রাইজ ভিজিট করেন ডিএফও। এসব পদক্ষেপেই হাতির হামলা রোখা গিয়েছে বলে দাবি বন দফতরের। পুরোটা জায়গা ভর্তি ছিল হাতি থেকে। তখন একটা পরিকল্পনা স্টার্ট হয়েছিল। আমাদের মেইন যে ট্র্যাকার টিম আছে ও 3 শিফট কাজ করে হাতিকে ফলো করবে, এক্সাক্ট পজিশন ডিটারমিন করবে। যদি গ্রামবাসী ওখানে যায় ওনাকে একটা অ্যালার্ট করবে। আর ওরকমই আমাদের মাইকিং চলছে। একটা মেইন টিম আছে যে সন্ধ্যার সময় থেকে রাত্রিবেলা কাজ করে। তো আমাদের এম আছে যে এখানে 0 এলিফ্যান্ট ডেথ, 0 হিউম্যান ডেথ হয়। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা।